হ্যালো এভরিবডি, শুভ সকাল। ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। স্টুডেন্টস, গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরের ক্লাস এবং সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অবশ্যই চর্চা করব। তো যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকলে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে ফেলো এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। TSS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো। প্রথম আজকের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন বেসরকারি ব্যাংকের সাথে সেনাদের বিশেষ ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য মৌ স্বাক্ষর করেছে? সম্প্রতি সেনাবাহিনী বেসরকারি যে ব্যাংকের সাথে সেনাদেরকে ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য মৌ স্বাক্ষর করেছে সেটি IDFC ফার্স্ট ব্যাংক। Indian Army and IDFC First Bank signed MoU to provide a specialized banking service, enhanced insurance benefit to army personnel। তো এই যে মৌটা স্বাক্ষর হয়েছে রিসেন্টলি, এটা স্বাক্ষর করা হয়েছে কেন? সেটা হচ্ছে আর্মিদেরকে বিমা সুবিধা দেওয়ার জন্য, তাদের বিমা সুবিধাটা আরও বর্ধিত করার জন্য এটা স্বাক্ষরিত হয়েছে। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার অধীনে কোন স্থানে বাস্তবায়িত হচ্ছে? ভারতের একটা স্থানে বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। সেটা কোথায় বাস্তবায়িত হচ্ছে? অ্যান্সার হবে বালাঘাট। বালাঘাট কোথায়? বালাঘাট ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, এটা মধ্যপ্রদেশের একটা জেলা। ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য পাইলট ডিস্ট্রিক্ট আন্ডার ওয়ার্ল্ড লার্জেস্ট গ্রেইন স্টোরেজ প্ল্যান ইন কর্পোরেটিভ সেক্টর। তো সমবায় ক্ষেত্রে বা যদি আমরা দেখি কর্পোরেটিভ সেক্টরের ক্ষেত্রে বিশ্বের সবথেকে বড় লার্জেস্ট শস্য সংরক্ষণাগার, যেটা রিসেন্টলি উদ্বোধন হতে চলেছে বা বাস্তবায়িত হতে চলেছে। কোথায়? সেটা বালাঘাটে, মধ্যপ্রদেশের বালাঘাটে। বালাঘাট স্থানটাকে একটা কিন্তু সেই স্থানটাকে নির্বাচিত করা হয়েছে সেই স্থানটা। নেক্সট, ইয়োভা AI ফর অল স্লোগান নিয়ে কোন মোবাইল ল্যাব বা বাসটি চালু করা হয়েছে? রিসেন্টলি ভারতে এরকম একটা বাস চালু করা হয়েছে AI শিক্ষা দেওয়ার জন্য, যেটার স্লোগান বা ট্যাগলাইন যদি আমরা দেখি, ইয়োভা AI ফর অল। এই স্লোগান নিয়ে রিসেন্টলি ডিয়ার স্টুডেন্টস যে বাসটি চালু করা হয়েছে সেটির নাম কৌশল রথ। কৌশল রথ, অপশন A ইজ রাইট অ্যান্সার। দেখো ডিয়ার স্টুডেন্টস, কি বলা হচ্ছে, কৌশল রথ flagged off with ইয়োভা AI for all for democratizing AI literacy across India। তো AI সাক্ষরতাকে গণতন্ত্রীকরণ করতে এই কৌশল রথটাকে রিসেন্টলি চালু করা হয়েছে বা ফ্ল্যাগড আপ করা হয়েছে। 2026 সাল এর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? সন্তোষ ট্রফি আমরা সকলেই জানি এটা ফুটবলের সাথে যুক্ত। সন্তোষ ট্রফি কিসের সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত। তো ফুটবলের সাথে যুক্ত সন্তোষ ট্রফি, এই সন্তোষ ট্রফিটি রিসেন্টলি চ্যাম্পিয়ন হয়েছে সার্ভিসেস মানে ভারতের সার্ভিস ক্ষেত্রের সাথে যারা যুক্ত এমন ব্যক্তিদেরকে নিয়ে সাধারণত খেলা হয়ে থাকে সার্ভিসেস। তারা রিসেন্টলি, তাদের দলটা রিসেন্টলি এটা জিতেছে সন্তোষ ট্রফিটা। ফাইনালে তারা কেরালাকে ডিফেট করেছে। সার্ভিসেস ডিফেট কেরালা টু ক্লিঞ্চ 8 সন্তোষ ট্রফি টাইটেল, অর্থাৎ তারা 8 বার সন্তোষ ট্রফি টাইটেল জিতেছে এটা ধরে, এবং ফাইনালে এবারে তারা কেরালাকে হারিয়েছে। নেক্সট, আমরা যদি দেখি গতবারের যে আমাদের সন্তোষ ট্রফি ছিল সেটা আমাদের বাংলা জিতেছিল। নেক্সট, 5 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় উৎপাদনশীলতা সপ্তাহ প্রতি বছর কোন সময় পালিত হয়? প্রতি বছরেই
জাতীয় উৎপাদনশীলতা সপ্তাহ পালিত হয় যে সপ্তাহে বা যে সময়ে, সেটি হচ্ছে 12 থেকে 18ই ফেব্রুয়ারির মধ্যে। তো 12 তারিখ গতকাল ছিল। 12 তারিখেই থেকে শুরু হয়েছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি উইক বিগেন্স টুডে। তো এটা গতকালের নিউজ, তো এখানে টুডে লেখা। তো 12 তারিখ থেকে শুরু হয়েছে টু মার্ক এনপিসি। এনপিসি মানে হচ্ছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিলস 68th ফাউন্ডেশন ডে, অর্থাৎ এটার 68তম যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে রিসেন্টলি কিন্তু ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে শুরু করা হয়েছে। এটা প্রতি বছর 12 থেকে 18ই ফেব্রুয়ারির মধ্যে পালিত হয়। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস মানে শীতকালীন গেমস খেলো ইন্ডিয়ার 2026-এর প্রধান ভেন্যু বা আয়োজন স্থল কোনটি? কোথায় আয়োজিত হতে চলেছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এ? সিমলা হিমাচল প্রদেশ, লেহ লাদাখ, গুলমার্গ জম্মু কাশ্মীর, আর আউলি উত্তরাখণ্ড। অ্যান্সার হচ্ছে গুলমার্গ। আচ্ছা, এখানে দেখো, দ্য ইউনিয়ন মিনিস্টার ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডক্টর মনসুখ মান্ডভিয়া। তো ডক্টর মনসুখ মান্ডভিয়া ভারতের বর্তমান যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে আছেন। অন ওয়েনেসডে বুধবার অ্যানাউন্সড দ্য ডেটস অফ দ্য গুলমার্গ লে অফ দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026। তো 2026-এ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস যেটা গুলমার্গ হতে চলেছে, সেটার ডেট তিনি রিসেন্টলি অ্যানাউন্স করেছেন বুধবারে। হুইচ উইল বি হেল্ড ফ্রম ফেব্রুয়ারি 23 টু 26 ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরে গুলমার্গে 23শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে এই খেলো ইন্ডিয়া উইন্টার গেমসটা আয়োজিত হতে চলেছে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এতদিন যতবার খেলা হয়েছে সববারেই কিন্তু এই একই স্থানে খেলা হয়েছে গুলমার্গে। গুলমার্গ প্রতি বছরে এই ভেন্যু থাকে। এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 6টা কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো আমি পেয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলোই তোমাদের সামনে আমি রেখেছি। নেক্সট আমরা পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। পরের দিনে আবার বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমি পাবো সবগুলোই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি রাখার চেষ্টা করি ক্লাসে। তো আজকে 6টা ছিল। এবারে চলো, আজকে আমরা নিরাশ হওয়ার কিছু নেই, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স একটু কম। আজকে আমরা একটু জিকে প্রশ্ন উত্তর অবশ্যই প্র্যাকটিস করব। তার আগে এটা একটু জেনে রাখো, TWS একাডেমিতে আমাদের কিন্তু বিভিন্ন ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি, বিভিন্ন ব্যাচ সেখানে চলছে অনগোয়িং। সেই ব্যাচগুলোতে তোমরা ভর্তি হয়ে তোমাদের প্রিপারেশন জার্নিকে আরও বুস্ট করতে পারো। আচ্ছা, সানডে আমাদের কিন্তু একটা রেলওয়ে গ্রুপ ডির ব্যাচ আসতে চলেছে। সো যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য ভর্তি হতে চাও সানডে পর্যন্ত একটু অপেক্ষা করো। সানডে থেকে একটা নতুন ব্যাচ লাইভ হবে TWS একাডেমি। তো অবশ্যই সকলে সেই ব্যাচে, নতুন ব্যাচে রেলওয়ে গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নেবে, তোমরা জানো নিশ্চয়ই গ্রুপ ডিতে প্রচুর ভ্যাকান্সি আছে, 22,000 প্লাস ভ্যাকান্সি। তো তার জন্য কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে কড়া করে। তো সেখানে অবশ্যই যুক্ত হতে পারো ব্যাচে। ব্যাচটা আসবে রবিবারে। অলরাইট, আর অন্যান্য বিভিন্ন ব্যাচেও তোমরা যুক্ত হতে পারো। চলো আমরা আজকে প্রথম প্রশ্নে আসি। ওকে, রকেটের গতি নিচের কোন সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে কাজ করে? রকেটের গতি নিচের যে সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে কাজ করে সেটি হলো রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ নীতির উপরে। এবং এই পুরো নীতিটা চলে নিউটনের তৃতীয় গতিসূত্র সম্পর্কে, বা নিউটনের যে তৃতীয় গতিসূত্র আছে, হ্যাঁ, নিউটনের তৃতীয় গতিসূত্র, সেটার বেসিসেই কিন্তু পুরো রকেটটা উৎক্ষেপণ হয়ে থাকে। মানে প্রত্যেক ক্রিয়ার যে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্র তার উপরেই কাজ করে। নেক্সট, পরের প্রশ্ন, ভারতে কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? এটিএম পরিষেবা যেখান থেকে তোমরা নিজেরা কিন্তু পিন দেওয়ার মাধ্যমে একটা কার্ড দিয়ে সেখান থেকে তোমরা টাকা তুলতে পারো, এটা জানো তোমরা নিশ্চয়ই, অ্যাজ এ ডেবিট কার্ড হিসাবে কাজ করে থাকে এটিএম। তো এটিএম পরিষেবা চালু করে কোন ব্যাংক ভারতে প্রথম? ভারতবর্ষে প্রথম যে ব্যাংক এটিএম পরিষেবা চালু করে সেটি HSBC বলে একটা ব্যাংক। HSBC ব্যাংক মানে কি? দেখো, এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, যেটাকে আমরা বলছি এটিএম। ভারতে প্রথম এটিএম পরিষেবা চালু করে HSBC, মানে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, এরা এটা চালু করেছিল।
এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হচ্ছে, যেমন সালটা ছিল 1987 সাল। 1987 সালে প্রথম এই পরিষেবা ভারতে চালু হয়। স্থান কোথায় ছিল? ভারতের প্রথম এটিএম পরিষেবা স্থাপন করা হয়েছিল মুম্বাইয়ের আন্ধেরি পূর্ব এলাকায়, মুম্বাইয়ের আন্ধেরি পূর্ব এলাকাতে। নেক্সট প্রশ্ন, পালং শাকে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ, প্রোটিন, ক্যারোটিন, ফ্যাট। কি থাকে পালং শাকে প্রচুর পরিমাণে? পালং শাক, পালং শাকে আমরা যদি দেখি প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। বিভিন্ন ভিটামিন কোন খাবারে পাওয়া যায় এবং সেই ভিটামিনের অভাবে কি রোগ হয় বা সেই খাবারগুলো আমাদের শরীরে কি ধরনের কাজ করে থাকে একটু দেখে নিই। ভিটামিন এ, ভিটামিন এ আমরা পাবো গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক, তারপরে লিভার, ডিমের কুসুম ইত্যাদিতে, মাছের লিভার এবং ডিমের কুসুম ইত্যাদিতে আমরা পাচ্ছি ভিটামিন এ। কাজ কি? দৃষ্টিশক্তি ভালো রাখা এবং ত্বক সুস্থ রাখা। ত্বক সুস্থ রাখা, দৃষ্টিশক্তি, চোখের ভালো করা হচ্ছে এর কাজ। ভিটামিন বি কমপ্লেক্স, এর ভিতরে অনেক ভিটামিন আছে, জানো নিশ্চয়ই, আলাদা আলাদা করে লিখিনি আমি। চাল, ডাল, বাদাম, দুধ, মাংস, সবুজ শাকসবজি ইত্যাদিতে বি কমপ্লেক্স আমরা পাচ্ছি। এর কাজ হচ্ছে শক্তি উৎপাদন এবং মস্তিষ্কের কার্যকারিতা এবং আরও অনেক কিছু করা, আরও অনেক কিছু করা, শুধু যে এই কয়েকটা তা নয়, আরও অনেক কিছু বি কমপ্লেক্সের কাজ। নেক্সট ভিটামিন সি লেবুতে পাচ্ছি, আমলকি, কমলা লেবু, পেয়ারা, কাঁচা মরিচ যেটা আছে মানে লঙ্কা যেটা, সেখানে কিন্তু আমরা পাচ্ছি এই ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি এবং ক্ষত নিরাময় করে, বিশেষ করে দাঁতের এক ধরনের রোগ হয় স্কারবি এই ভিটামিন সি এর অভাবে। তো এই ভিটামিন সি আমাদের কি করে? ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দাঁতের যে স্কারবি টাইপের যে মাড়ির রোগটা হয় সেটা কিন্তু হতে দেয় না। ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো, প্রকৃতি থেকে সূর্যের আলো থেকে আমরা পাই। এছাড়া সামুদ্রিক মাছ এবং ডিমের কুসুমে এটা পাওয়া যায়। দেখো, হাড় এবং দাঁত মজবুত করে, হাড় এবং দাঁত মজবুত করে ভিটামিন ডি। ভিটামিন ই বাদামে পাওয়া যায়, উদ্ভিজ্জদের তেল যেমন সূর্যমুখী, পালং শাকেও ভিটামিন ই পাচ্ছি আমরা। আচ্ছা, কোষের সুরক্ষা এবং ত্বকের উজ্জ্বলতা, ঠিক আছে, চুল পড়া রোধ ইত্যাদি করে থাকে ভিটামিন ই। ভিটামিন কে পাচ্ছি আমরা বাঁধাকপি, ব্রকলি, সয়াবিন, সবুজ শাকসবজিতে ভিটামিন কে পাওয়া যায়। কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এই হচ্ছে কিছু ভিটামিন। ভিটামিন কোথায় পাচ্ছি, তার কাজ কি, এগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, তো একটু দেখে নিলাম, চোখ বুলিয়ে নিলাম। চলো পরের প্রশ্ন দেখি। সূর্য গ্রহণের সময় কি হয়? কিভাবে সূর্যগ্রহণটা হয়, কি কারণে হয়? সূর্যগ্রহণের সময় পৃথিবী এবং চাঁদের মধ্যে সূর্য একই সরলরেখায় অবস্থান করে। অর্থাৎ মনে করো এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে আর্থ, আর এটা হচ্ছে চাঁদ। চাঁদ আর পৃথিবীর মাঝখানে সূর্য চলে আসছে, সান চলে আসছে, ঠিক আছে, মুন আর পৃথিবীর মাঝখানে সান চলে আসবে। এটাই পৃথিবী এবং চাঁদের মাঝখানে সূর্য একই সরল রেখায়। সূর্য এবং চাঁদের মধ্যে পৃথিবী, অর্থাৎ একদিকে সূর্য আছে, হ্যাঁ, আর একদিকে তোমার হচ্ছে কি, একদিকে তোমার সূর্য সান, আর একদিকে হচ্ছে মুন, আর মাঝখানে আর্থ। তো এরকম নাকি সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ একই সরলরেখায় অবস্থান করে, নাকি এইরকম যে চাঁদটা মাঝখানে থাকবে, হ্যাঁ, মুনটা মাঝখানে থাকবে, আর একদিকে সান থাকবে আর একদিকে আর্থ থাকবে? তো এখানে কোনটি সঠিক উত্তর হবে? কিভাবে চন্দ্রগ্রহণ হচ্ছে? চন্দ্রগ্রহণ এখানে সঠিক উত্তর হবে, সূর্যগ্রহণ এখানে সঠিক উত্তর হবে সূর্য এবং কি হয়, সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, এইরকম একটা পরিস্থিতি হয়, ঠিক আছে, যেখানে সূর্য ঢেকে যায় না। সূর্যগ্রহণের সময় আমরা দেখেছি সূর্য গ্রাস হয়ে যায় বা সূর্য ঢেকে যায়। এটা কেন হয়? কারণ পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে আর পৃথিবীটা, এই সূর্যটা ঢেকে যায়, এটাকে আমরা সূর্যগ্রহণ বলছি, তাই তো। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী? কোনটি একটা উল্লেখযোগ্য আদিবাসী জনগোষ্ঠী যারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এমন একটা উপজাতি এখনো আছে যারা যাদের একজন মানুষও পৃথিবীর সম্পর্কে জানে না, মানে পৃথিবী থেকে সম্পূর্ণ ডিসকানেক্টেড। সেটা হচ্ছে সেন্টিনেলি। সেন্টিনেলিরা হচ্ছে সব থেকে আইসোলেটেড পৃথিবীর মধ্যে
জনজাতি বা জনগোষ্ঠীর মধ্যে পড়ে, সব থেকে আইসোলেটেড। ওকে, এরা কোথায় বাস করে? আন্দামান দ্বীপপুঞ্জের একটা ছোট্ট দ্বীপ সেন্টিনেলি দ্বীপে কিন্তু বাস করে। যে এছাড়া তোমরা নিশ্চয়ই জানো মাসাই উপজাতি আমরা আফ্রিকার বিশেষ করে কেনিয়া, তানজানিয়াতে দেখতে পাবো, আফ্রিকা অঞ্চলে। হ্যাঁ, তারপরে টোঙ্গা উপজাতি টোঙ্গা দ্বীপপুঞ্জ অঞ্চল অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর নাগা উপজাতি ভারতের নর্থ ইস্টে দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে বেশ কিছু উপজাতি। এছাড়া আমরা আন্দামান দ্বীপপুঞ্জে আরও বেশ কিছু উপজাতি দেখতে পাবো, যেমন জারোয়া। জারোয়া উপজাতি কোথায় বাস করে? আমরা দেখব জারোয়া উপজাতি বাস করে আন্দামান দ্বীপপুঞ্জে। ওঙ্গে বলে একটা উপজাতি আছে, বাস করে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে। তো এরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলের কিছু আদিবাসী। উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপালকে, ভারতের যে রাজ্যটা সব থেকে বেশি জনবহুল, যে রাজ্যের বিধানসভায় সব থেকে বেশি এমএলএ থাকে, যে রাজ্য থেকে পার্লামেন্টে সব থেকে বেশি এমপি যায়, সেই রাজ্যের রাজ্যপালকে, মুখ্যমন্ত্রীর নাম তো আমরা সকলেই জানি, খুব ফেমাস ব্যক্তি, কিন্তু রাজ্যপালকে, রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। ভয়েস ফর দ্য ভয়েসলেস বইটির লেখককে, চলো একটা হিন্টস দিই এই প্রশ্নটার ক্ষেত্রে। তিনি রিসেন্টলি গ্রামি পুরস্কার পেয়েছেন। তিনি রিসেন্টলি গ্রামি পুরস্কার পেয়েছেন 2025 সালে অডিও বুকের জন্য। কে তিনি? চতুর্দশ দলাই লামা, একজন বৌদ্ধ ভিক্ষুক। এখান থেকে একটা জিনিস দেখো, তার লেখা বই কিছু, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জানো, তার লেখা কিছু বই, তার লেখা বইয়ের মধ্যে প্রথমে আসবে তার দুটো আত্মজীবনীর নাম। তার আত্মজীবনীর মধ্যে কি আছে? তার আত্মজীবনীগুলোর মধ্যে আছে মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল বলে একটা আত্মজীবনী করে তিনি লিখেছিলেন, এবং আরেকটা হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল, মানে নির্বাসনের স্বাধীনতা। তো ফ্রিডম ইন এক্সাইল এবং মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল, এই দুটো হচ্ছে তার অটোবায়োগ্রাফি। বাকিগুলো তার লেখা অন্যান্য বই, দ্য আর্ট অফ হ্যাপিনেস, দ্য বুক অফ জয়, অ্যান ওপেন হার্ট, বিয়ন্ড রিলিজিয়ন, এরকম অনেকগুলো বই তিনি লিখেছেন। এছাড়া তার আরও অনেক বই আছে, এগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট লেখা কয়েকটা বইয়ের মধ্যে। ভারতে বৈদিক সময়কাল কতদিন স্থায়ী হয়েছিল? বৈদিক সময়কাল কতদিন স্থায়ী ছিল? আর্যরা আমাদের ভারতে আসার সাথে সাথে যদি দেখি, তাদের সময়ে কিছু সাহিত্য রচনা হয়েছিল, যেগুলোকে আমরা বৈদিক সাহিত্য বলছি। বিভিন্ন বেদ রচনা হয় যে যুগে, সিম্পল ভাবে মনে রাখবে সেটাই বৈদিক যুগ। তো আর্যরা যখন ভারতে আসে, তার সাথে সাথে অ্যাকচুয়ালি আস্তে 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 বৈদিক যুগটা শুরু হয়। তো বৈদিক যুগটা চলেছিল কত সাল পর্যন্ত? বৈদিক যুগটা আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 পর্যন্ত চলেছিল। এটা হচ্ছে বৈদিক যুগের সময়কাল। কতগুলি গুহাকে আনুষ্ঠানিকভাবে গ্রহকে, মাফ করবে, গুহা বলছি, সরি, কতগুলি গ্রহকে আনুষ্ঠানিকভাবে আইএইউ বা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বামন গ্রহ হিসাবে স্বীকৃতি দিয়েছে? আমরা জানি আমাদের পৃথিবীতে, পৃথিবী সহ সৌরজগতে আরো বেশ কিছু কুলীন গ্রহ আছে, যেমন 8টি গ্রহ আমরা দেখতে পাই। 8টি গ্রহ ছাড়াও সৌরজগতে আরো বেশ কিছু বামন গ্রহ আছে, 5টি বামন গ্রহ আছে। দেখো সেই গ্রহগুলো কি? আমাদের সৌরজগতে 5টি বামন গ্রহ রয়েছে। সূর্য থেকে দূরত্ব অনুসারে, ক্রম অনুসারে সেগুলি হলো সেরেস, প্লুটো, হাউমেয়া, মাকে এবং এরিস। তো এগুলো হচ্ছে কিছু গ্রহ। এর ভিতরে প্লুটো 2006 সালে বামন গ্রহ হয়েছে। ঠিক আছে, প্লুটোকে কবে বামন গ্রহ ঘোষণা? 2006। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নটা একটু জেনে রাখো, এটা 1919 সালে স্থাপিত হয়। 1919-এ স্থাপিত হয়েছিল, এবং এর সদর দপ্তর বা এটা অবস্থিত আছে প্যারিসে। প্যারিসে অবস্থিত আছে আইএইউ। নেক্সট প্রশ্ন, নেক্সট হোমওয়ার্ক, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? চলো একটা সহজ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল। কত নং ধারা থেকে পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ পদ্ধতির বিষয়ে জানা যায়? পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণের বিষয়টা আমরা জানতে পারি কোথা থেকে, কত নম্বর ধারা থেকে? সেটি হচ্ছে
99 নম্বর ধারা থেকে। ভারতের রাষ্ট্রপতি যখন কোনো বিল অনির্দিষ্ট কালের জন্য নিজের কাছে আটকে রাখেন তখন তাকে কোন ভেটো বলা হয়? রাষ্ট্রপতির আমরা জানি বিল বাতিল করার ক্ষমতা আছে। বিল বাতিলের ক্ষমতাকে আমরা সাধারণত বলি ভেটো ক্ষমতা। বিল বাতিলের ক্ষমতা মানে হচ্ছে কি ভেটো। তো বিল বাতিলের ক্ষমতা হচ্ছে কি ভেটো। তো আমরা এখানে ভেটো ক্ষমতা বলতে কি বুঝছি? ভেটো ক্ষমতা 3 প্রকারের হয়। হ্যাঁ, রাষ্ট্রপতির 3টি ভেটো হয়। তো 3টি ভেটোর ভিতরে যে ভেটোটাই অনির্দিষ্ট কালের জন্য বিল আটকে রাখা যায় সেটা হচ্ছে পকেট ভেটো। চলো একটু দেখি ভেটো সম্পর্কে। ভেটো 3টে হয় রাষ্ট্রপতির। 3টে ভেটোর মধ্যে প্রথম পরম ভেটো বা অ্যাবসোলুট ভেটো। অ্যাবসোলুট ভেটোতে রাষ্ট্রপতি বিলটিকে সম্মতি দেওয়ার থেকে বিরত থাকতে পারেন, ফলে বিলটি সরাসরি বাতিল হয়ে যায়। এখানে কোনো আটকে রাখার ব্যাপার নেই। এখানে বিলটি উত্থাপন করা হলো, বিলটি সম্মতি দেওয়া হলো না, বাতিল হয়ে গেল, তো এটা হলো অ্যাবসোলুট ভেটো, সরাসরি বাতিল, চলবে না, এরকম একটা ব্যাপার। সাসপেন্সিভ ভেটো মানে এখানে কি হয়? সাসপেন্সিভ ভেটো রাষ্ট্রপতি বিলটি অর্থ বিল ছাড়া, অর্থ বিলটা আটকে রাখতে পারে না, বাকিটা অর্থ বিল ছাড়া রাষ্ট্রপতি বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। তবে সংসদ সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পুনরায় পাশ করলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকবেন। এটাকে আমরা সাসপেন্সিভ ভেটো বলছি। পকেট ভেটো কি? পকেট ভেটো রাষ্ট্রপতি বিলের উপর কোনো সময়সীমার মধ্যে সম্মতি বা প্রত্যাখ্যানে কোনো পদক্ষেপ নেন না, অর্থাৎ বিলটি অনির্দিষ্ট কালের জন্য তার কাছে রেখে দেন। আমরা সংবাদ মাধ্যমে একটা শব্দ প্রায়শই শুনেছি যে ওই বিলটাকে বা ওই কেসটাকে ঠান্ডা বস্তায় ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট, হ্যাঁ, পুলিশ ঠান্ডা বস্তায় ফেলে দিয়েছে। ঠান্ডা বস্তা মানে কি? অনির্দিষ্ট কালের জন্য সেটাকে কি করা হয়েছে? অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। কবে আবার চালু হবে সেটা বলা যাচ্ছে না। তো এটাকে পকেট ভেটো বলছে, এটা রাষ্ট্রপতির ভেটোর কনটেক্সে। নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কি আসলে? ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি? ভেক্টর রাশি আমরা তাকেই বলবো যে রাশির, হ্যাঁ, যে রাশির মান আছে ও অভিমুখ আছে, মানের সাথে সাথে কি অভিমুখ আছে, তাকে আমরা বলবো আছে, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। আর এর ঠিক উল্টো একটা রাশি হয় যেটাকে বলা হয় স্কেলার রাশি। স্কেলার রাশি কি? স্কেলার রাশির কি হয়? স্কেলার রাশির মান আছে অভিমুখ নেই। ঠিক আছে, মান আছে অভিমুখ নেই এমন রাশিকে আমরা বলছি স্কেলার রাশি। তো এর ভিতরে ভেক্টর রাশি কোনটা? মানে আমাকে দেখতে হবে অভিমুখ কার আছে। বলের কিন্তু মান অভিমুখ দুটোই আছে, তো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা কিন্তু ভেক্টর রাশি বলছি। কারণ কোনো বস্তুকে তুমি ফোর্স দিলে তাহলে সেখানে কি হয়? কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, তো সেটার কিন্তু অভিমুখ আছে। তো এখানে আমরা বল একটা ভেক্টর রাশি হিসেবে দেখবো। আরও কিছু ভেক্টর রাশির উদাহরণ জেনে নাও। এর এক্সাম্পল কি আছে ভেক্টর রাশির? ভেক্টর রাশির যদি এক্সাম্পল দেখি, সরণ একটা এক্সাম্পল হতে পারে। হুম, তারপরে তোমার ত্বরণ, সরণ, হ্যাঁ, বেগ, তারপরে যেটা আমরা করলাম বল, হ্যাঁ, তারপরে ভার বা ওজন, হ্যাঁ, ভরবেগ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশির মধ্যে কি আছে? সময়, ভর, কার্য, তারপরে তাপমাত্রা, এগুলো হচ্ছে কি? এগুলো স্কেলার রাশির মধ্যে পড়ে। নেক্সট 14 নম্বর প্রশ্ন। সংবিধানে যদি আমরা দেখি, সংবিধানে যে নাগরিকত্ব আছে আমাদের ভারতীয়দের, কি ধরনের নাগরিকত্বের অস্তিত্ব আছে? নাগরিকত্ব কোথায় আছে? সংবিধানের পার্ট আমরা দেখেছি, পার্ট 2 এর মধ্যে নাগরিকত্ব আছে। ভারতে একক নাগরিকত্ব আছে। আর এর ধারণা কোথা থেকে পেয়েছি? এর ধারণা আমরা কোথা থেকে পেয়েছি? ব্রিটেন থেকে পেয়েছি, তাই তো? নেক্সট, কর্মসংস্থান ও দুর্বল শ্রেণীর সুরক্ষা ভারতীয় সংবিধানের কোন অংশটির অবিচ্ছেদ্য অংশ? কর্মসংস্থান করা
এবং দুর্বল শ্রেণী, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের সুরক্ষা প্রদান করা কোন অংশটিতে আছে? মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনা, নির্দেশাত্মক নীতিসমূহ, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার। রাইট অ্যান্সার হবে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতির মধ্যে এটা আছে। ঠিক আছে, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা মানে সেখানে দুর্বলদের সুরক্ষা দেয়া হবে, জনকল্যাণকর একটা রাষ্ট্র হতে, তাই তো হবে না? কর্মসংস্থান গড়ে তুলতে হবে। তো এগুলো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, যেটা আমাদের সংবিধানের পার্ট 4 এর মধ্যে আছে, সেখানে আসছে। গেরসোপ্পা জলপ্রপাত, এটাকে আমরা যোগ জলপ্রপাত বলে থাকি, অথবা মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলা হয়। তো এই জলপ্রপাত, এটা ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ, এই জলপ্রপাতটা কোথায় আছে? এই জলপ্রপাত শরাবতী নদীর উপরে আছে, কর্ণাটক রাজ্যে। নেক্সট, মোট জাতীয় উৎপাদন জিএনপি থেকে অপচয়জনিত ব্যয় বা যেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলছি, সেটাকে বাদ দিলে কোনটি পাওয়া যায়? ভারতের মোট জাতীয় উৎপাদন, গ্রস যে ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি আছে, সেটা থেকে আমরা ডেপ্রিসিয়েশন জনিত যে অপচয় জনিত যে ব্যয়, সেটাকে বাদ দিচ্ছি, তাহলে আমরা পাবো এনএনপি। এনএনপি মানে কি? এনএনপি মানে হচ্ছে নিট ন্যাশনাল তোমার হচ্ছে প্রোডাক্ট, এটাকে বলা হচ্ছে এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। চলো একটু দেখি আসলে কি। আমরা দেখছি এখানে জিএনপি মানে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। একটি নির্দিষ্ট সময়ে সাধারণ একটি বছরে একটি দেশের নাগরিকরা মোট যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকে আমরা বলছি জিএনপি। স্যার জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য কি? জিডিপি মানে টোটাল উৎপাদন, আর জিএনপির মাধ্যমে এখানে বলা হয়েছে দেশের নাগরিকরা যেটা উৎপাদন করছে সেটাকে আমরা বলছি জিএনপি। আর জিডিপির ক্ষেত্রে অল, দেশ বিদেশ ভারতে যারাই আছে, যা উৎপাদন হচ্ছে দেশের মধ্যে, সবটাকে আমরা জিডিপি বলছি। আর অপচয়জনিত ব্যয় কি? আচ্ছা, ডেপ্রিসিয়েশন বলতে আমরা বুঝছি উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, দালান কোঠা, যানবাহনের যে প্রকৃতিক ক্ষয় বা পুরনো হয়ে যাওয়া কারণে মূল্য হ্রাস পায়, তাকেই অপচয়জনিত ব্যয় বলা হচ্ছে। তোমার একটা গাড়ি পূর্ণ হয়ে গেল, তুমি একটা যন্ত্রপাতি ইউজ করছো, সেটা পুরনো হয়ে গেল ব্যবহার করার ফলে, তো তার মূল্য হ্রাস পাচ্ছে। তো তার মূল্য হ্রাস পাচ্ছে মানে এটাকে বলা হচ্ছে অপচয়জনিত ব্যয়। আচ্ছা, একে অনেক সময় মূলধনের ভোগ ভাতা বলা হয়ে থাকে, হ্যাঁ, বলা হয়। চলো এর পরের প্রশ্ন দেখি। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফল বিষয়ক, ফল সংক্রান্ত বিদ্যাকে আমরা পামোলজি বলি। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পুরো ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন বা K2? প্রথম কোন ভারতীয় ক্রিকেটার ওয়ানডেতে ম্যাচে দ্বিশত রান করেন? ওয়ানডে ম্যাচ যেটা হয়, একদিনের আন্তর্জাতিক ম্যাচ, সেই একদিনের আন্তর্জাতিক ওডিআই ম্যাচে কে প্রথম ভারত হিসাবে ডবল সেঞ্চুরি বা দ্বিশত রান করেছিলেন? তিনি হলেন সচিন টেন্ডুলকর। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, এই ছিল TWS একাডেমিতে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ক্লাস। এই ক্লাসটিতে যারা যুক্ত ছিলে শেষ পর্যন্ত, তাদেরকে বলবো TWS একাডেমি ছাড়াও দ্য ওয়ে অফ সলিউশনের আমাদের যে অন্যান্য চ্যানেলগুলো আছে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, এই সমস্ত চ্যানেলে কিন্তু ক্লাস হয়। তো অবশ্যই সেখানে যুক্ত না হলে সাবস্ক্রাইব করো চ্যানেলগুলোকে, প্রতিনিয়ত সেখানে বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন আমরা দিয়ে আসছি। আর দ্য TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো দ্রুত, সেখানে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে তোমরা প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। বাই, টাটা।